উপকার এই কথাটা খুব ছোট হলেও এটা করার মতন মন মানসিকতা সবার থাকে না। আবার অন্যের থেকে উপকৃত হয়েও তার উপকারের জন্য কৃতজ্ঞতা জানানোর মানসিকতাও সবার থাকে না। এটা তো বললাম যাদের এই ধরনের মানসিকতা থাকে না তাদের কথা। তাহলে কি পরের উপকার করা বা উপকৃত হয়ে সেই উপকারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার করা উপকারকে সারা জীবন মনে রাখার মতন মানুষ কি নেই? হ্যাঁ, সেই রকম মানুষও আছে। তবে যদি শতাংশের বিচারে যাই তাহলে প্রথমে বলা শ্রেণীর মানুষের সংখ্যাই বেশি। তাহলে যারা নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে চলেছে তাদের শেষ পরিণতি কি হচ্ছে? সবার শেষ পরিণতি ভালো হয় না। ঠিক যেমনটা হয়েছে কাঞ্চনদার। সেও নিঃস্বার্থভাবে একজনকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তার উপকার করেছিল অনেক কম বয়সে। কিন্তু সেই কাঞ্চন চক্রবর্তী নিজে যখন মৃত্যুপথযাত্রী তখন তার করা সেই উপকারের কৃতজ্ঞতা বাবদ কোনো মূল্যই তিনি পাননি। আজকের গল্প কাঞ্চনদা, লেখক প্রচেত গুপ্ত। গল্পটি পুরোটা শুনুন। ভালো লাগলে এইরকম আরও ভিন্ন স্বাদের খাঁটি গল্প শোনার জন্য পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটিতে একটি লাইক করে আপনার সমর্থন জানান। তাহলে শুরু করি। এই গল্প সত্যি, এতটাই সত্যি যে মনে পড়লে তীব্র ভয় পাচ্ছি। নিজেকে নিয়ে ভয়। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কপালে ঘাম জমছে। নিজেকে বোঝাতে চাইছি এটা সত্যি নয়, এটা গল্প, ভয়ের কিচ্ছু নেই। তারপরেও ভয় কাটছে না। আমি চাই না এই গল্প কেউ জানুক, এমনকি আপনিও নয়। তারপরেও বলছি, মনে হচ্ছে একজনকে বলা খুব দরকার। দয়া করে আপনি কাউকে বলবেন না। সেই দিনটা ছিল বুধবার। অফিসে নিজের ঘরে বসে কাজ করছি। সবে লাঞ্চ ব্রেক শেষ হয়েছে। কাজের চাপও বেশি। কোনো প্রজেক্ট ফেলে রাখায় আমি বিশ্বাস করি না। মোটে 44 বছর বয়সে এই বড় কোম্পানি এতটা উঁচু পদে চট করে বসার সুযোগ কারুর হয় না সহজে, কিন্তু আমার হয়েছে। গাছ থেকে পড়ে হয়নি, পরিশ্রম, বুদ্ধি, সততা দিয়ে তবেই হয়েছে। একে ধরে রাখতে চাই। শুধু অফিস নয়, মালিনীর বেলাতেও তাই। 8 বছরের দাম্পত্যে আমার কোনো ফাঁকি নেই। সুন্দরী স্ত্রী তার স্বামীর কাছ থেকে যাবতীয় আদর আবদার মিটিয়ে নিতেই পারে, সেই সুযোগ তাকে আমি দিয়েছি। ফলে অফিস যেমন আমার ওপর খুশি, খুশি স্ত্রীও। আমি একজন সফল দায়িত্বশীল মানুষ। এরকম হলে পুরুষ মানুষ খানিকটা অহংকারী হয়ে পড়ে। আমিও তাই। এতে দোষের কিছু নেই, তবে কাউকে বুঝতে দিই না। যাই হোক, সেদিন কাজের মধ্যে পিয়ন ঘরে এসে একটা চিরকুট দিল। স্যার, একজন ভিজিটার এসেছেন, বলছেন উনি নাকি আপনার দাদা। দাদা? আমি তো ভাই বাবা মার একমাত্র সন্তান, দাদা কোথা থেকে এলো? বিরক্ত মুখে চিরকুটের চোখ বোলাই। আমার
ডাকনাম ধরে লেখা। আমি কাঞ্চনদা, দত্তপুকুরের কাঞ্চনদা। মনে পড়ছে নিশ্চয়ই। খুব বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি, একবার কথা বলতে চাই। আমার ভুরু কুঁচকে গেল। কে কাঞ্চনদা? মনে পড়ছে না, তবে দত্তপুকুর অবশ্যই মনে পড়ছে। 10 বছর বয়স পর্যন্ত ওখানেই কাটিয়েছি। তারপর বাবার বদলি হলো, দত্তপুকুরের জীবন থেকে চলে গেল, আর যাওয়া হয়নি। 34 বছর পরে সেখানকার সব লোককে মনে রাখতে হবে এরকম কোনো কারণ নেই। তবু পুরনো পাড়ার কথা যখন বলছে, তখন একবার দেখাই যাক লোকটাকে। প্রাইভেট সেক্রেটারিকে ইন্টারকামে ধরলাম। স্নিগ্ধ, কে একজন এসেছে না? এই কী বলতে চায় একটু দেখো তো। ঘরে ডাকতে হবে না, রিসেপশনে গিয়েই কথা বলো। এই পর্যন্ত বলে একটু থামলাম। ফের বললাম, আর শোনো, বলবে আমি ব্যস্ত, যা বলার যেন তোমাকেই বলে। 10 মিনিট পরেই স্নিগ্ধ মোবাইলে ফোন করলো। নিচু গলায় আমতা আমতা করে বলল, স্যার, উনি টাকা চাইছেন। পরশু লাঞ্চের কি যেন একটা অপারেশন, শ্বাসের সমস্যা। কিছু টাকা জোগাড় করার পরও বলছে লাখখানেক কম পড়েছে। বলছেন রোজগারপাতি কিছু নেই, আপনি যদি কিছু দেন তো পরে নাকি সব শোধ করে দেবে। আমি আকাশ থেকে পড়লাম। শ্বাস নিতে সমস্যা তো আমি কি করব? যাকে মনেই করতে পারছি না, আচমকা এসেছে, শ্বাস প্রশ্বাসের সমস্যার জন্য টাকা চাইলেই হলো নাকি? কত রকম ঠকবাজ যে পৃথিবীতে হয়ে গিয়েছে। নিজেকে সামলে বললাম, কি নাম লোকটার? কাঞ্চন, কাঞ্চন চক্রবর্তী, দত্তপুকুরের ঠিকানা। স্যার, সত্যি না মিথ্যে জানি না, তবে ডাক্তারের প্রেসক্রিপশন, নার্সিংহোমের কাগজ কিন্তু দেখালেন আমাকে। অনেক কষ্টে নাকি আপনার অফিসের খোঁজ পেয়েছেন। বলছেন আপনি নাকি দেখলেই চিনতে পারবেন এবং কিছু ব্যবস্থাও করবেন। ফোন নম্বর চাইছে স্যার, বাড়ির ঠিকানাও। খবরদার, কিচ্ছু দেবে না। দেব না স্যার, তবে স্যার আপনার কথা খুব কনফিডেন্টলি বলছে কিন্তু। ফ্রডেরা অভিনয় ভালোই জানে। তা ঠিক বলেছেন স্যার। কাল ফোনে তোমার সাথে যোগাযোগ করতে বলো, অফিসে এসে নয়, ফোনে। ততক্ষণে আমি মনে করার চেষ্টা করি। ফের কাজে ডুবে গেলাম এবং কাঞ্চনদা বিষয়টি একেবারে ভুলেই গেলাম। মনে পড়ল বাড়ি ফেরার পথে। গাড়ি তখন লেকের পাশে সিগন্যালে আটকেছে। কাঁধে ব্যাগ নিয়ে হৈ হৈ করে কয়েকজন কম বয়সী ছেলে রাস্তা পার হচ্ছে। নিশ্চয়ই সাঁতারে গিয়েছিল। লেকের পাশ দিয়ে যেতে হলে প্রায়ই এদের দেখতে পাই, খেয়াল করি না। আজ কি যেন হলো, মাথায় বিদ্যুৎ চমকে উঠল। এক ঝটকায় মনে পড়ে গেল 34 বছর আগের সেই দিনটা। মনে পড়ে গেল সেই দিঘি। সাঁতারে পটু না হয়েও এক দুপুরে বন্ধুর পাল্লায় নেমে পড়েছিলাম জলে। তখন ঘাটে বসে বিড়ি ফুঁকছিল পাড়ার বখাটে ফালতু কিশোর কাঞ্চনদা। বাড়ির কড়া শাসন ছিল, এমন ছেলেদের দিকে তাকাবেও না কখনো, তাকাইও নি। পাশ কাটিয়েই বন্ধুর সঙ্গে জলে ঝাঁপ দিই। কী যে ভয়ঙ্কর ছেলে মানুষই করেছিলাম। মিনিট কয়েকের মধ্যে বুঝতে পারি ডুবে যাচ্ছি, শ্বাস নিতে পারছি না। কোনো রকমে ভেসে উঠে হাত তুলে চিৎকার করে উঠি, কাঞ্চনদা, বাঁচাও কাঞ্চনদা। তখন অন্য কোনো নামও মনে আসেনি। সে কি আমার দোষ? নিশ্চয়ই জলে ঝাঁপিয়ে পড়েছিল কাঞ্চনদা, নইলে চুলের মুঠি ধরে ঘাটে টেনে তুলল কি করে? উপর করে শুইয়ে পেটের জল বার করতে করতে বলল, বাড়িতে বলবি না, খুব মার খাবি। এই এমন কিছু না, ওর জীবনে অমন সবাইকে একবার না একবার ডুবতে হয়।
আর কেউ না কেউ ঠিক বাঁচিয়ে তোলে। ঠিক আছে, ভুলে যা সবটা। সেই কাঞ্চনদাই কি আজ এসেছিল? তাই হবে। আমার কাছে আসার মতন দত্তপুকুরের কাঞ্চনদা আর কেই বা আছে? এসি গাড়িতেও ঘাম হতে শুরু করলো আমার। ঘটনাটা কেন মনে পড়ল? আমি তো ভুলেই গেছিলাম। মৃত্যুমুখের আতঙ্ক কে বয়ে বেড়াতে চায় বলুন তো? যে খুশি চায়, আমি তো চাই না। জীবনের সব সুখ হাতে নিয়ে আমি আদ্যপান্ত জীবন্ত, আর মৃত্যুমুখ থেকে যদি বাঁচিয়ে আনে নিষিদ্ধ কেউ, তাহলে তো আর কথাই নেই। স্মৃতি দ্রুত মুছে ফেলাই ভালো। এতদিন তাই হয়েছে। যত বড় হয়েছি, ভালো হওয়ার তালিম নিয়েছি। লেখাপড়ায়, মার্জিত আচরণে, অফিসের প্রমোশনে, সুশ্রী বউয়ের আদরে নিজেকে পালিশ করেছি। সেই পালিশ দত্তপুকুরের হাবুডুবু শ্বাসকষ্ট, বেঁচে থাকার আকুতি এবং শেষ পর্যন্ত ফালতু কাঞ্চনদার হাত ধরে বেঁচে যাওয়ার ঘটনাটিকে ধুলো কাদার মতো সাফ করে দিয়েছে কোনো এককালে। তা আমিও খেয়াল করি, শুধু জানি চকচকে হয়েছি। আজ কেন সেই ধুলো কাদা মনে করব? কাঞ্চনদাই তো বলেছিল ভুলে যা। বলেনি? তাহলে এখন কেন এসেছে বাঁচিয়ে রাখার দাম চাইতে? সে কি জানে না আমি ওকে সাহায্য করার মানে সেদিনের সেই মৃত্যুর সম্ভাবনাকে মেনে নেওয়া? সঙ্গে এটাও প্রমাণ হবে সমাজের একজন বাতিল মানুষ একদিন আমাকে চুলের মুঠি ধরে না বাঁচালে আমি আজ কোথায়? কোথায় আমার কেরিয়ার? কোথায় আমার স্ত্রীর মুগ্ধতা? আর কোথায় বা লোকের হিংসে? আমার বেঁচে থাকাই যদি একটা ফালতু লোকের জন্য হয়, আমার যাবতীয় কৃতিত্বেরও সে কিছুটা ভাগীদার। এ কখনো হতে দেওয়া যায় কি? বাড়ি পৌঁছানোর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল আমার। পরদিন কাঞ্চন চক্রবর্তী নামে একজন আমার প্রাইভেট সেক্রেটারিকে ফোন করে। সে বলে, ভুল করছেন, আপনি যার কথা বলতে চাইছেন তিনি আমার স্যার নন। স্যার কোনোদিন দত্তপুকুরে থাকেনি। বলেই ফোন নামিয়ে রাখে। তারপর আরও 15 দিন পেরিয়ে যায়। সেদিনও বুধবার ছিল। কাজের মধ্যেই স্নিগ্ধ ইন্টারকামে ধরলো আমাকে। স্যার, একটা ব্যাড নিউজ। আমি কি বলবো আপনাকে? আমি চুপ করে বসে থাকলাম।